তোমাদের অনেকের কাছে গণসংখ্যার বহুভুজ এবং অজীব রেখা খুব কঠিন মনে হয়, কিন্তু আজকের এই ক্লাস করার পর তুমি 5 মিনিটের মধ্যেই খুব সহজে গণসংখ্যার বহুভুজ এবং অজীব রেখা আঁকতে পারবে ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা দেখব, তোমাদের জন্য কিন্তু আমি একটি সুন্দর একটা প্রশ্ন সাজায় রাখছি। এটা এসেছে ঝিনাইদহ বালিকা বিদ্যালয়ে, কিন্তু আমি একটা সুন্দর একটা প্রশ্ন লিখে রাখছি। যে বলছে শ্রেণী ব্যাপ্তি দেওয়া রয়েছে, গণসংখ্যা দেওয়া আছে। বলছে 1 নম্বরে বলছে যে এফ এর নিচে আছে 5f5 গুণ x5 মাইনাস f2 ইন্টু x2 সমান নির্ণয় করো। 2 নম্বর দিয়েছে বড় অক্ষরে f, এটা কিন্তু ছোট অক্ষরে f, এটা বড় অক্ষরে f। আর এটা বলছে প্রদত্ত উপাত্তের গণসংখ্যার বহুভুজ অঙ্কন করো বিবরণ সহ ও উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। যে এটাকে কি একটা অবিচ্ছিন্ন উপাত্তের সারণী দেওয়া আছে। দেখো এখানে 30 হয়েছে, আবার এই ঘরে 30 দিয়ে শুরু হয়েছে। দেখো এখানে 35 হয়েছে, এই ঘরে আবার সেই 35 দিয়ে শুরু হয়েছে। মানে যারপরে এখানে 40 হয়েছে, এই ঘরে আবার 40 হয়েছে। এখানে 45, এখানে 45, এখানে 50, এখানে 50, এখানে 55, এখানে 55। তাহলে এটা হচ্ছে কি অবিচ্ছিন্ন উপাত্তের সারণী দেওয়া হয়েছে। সাধারণত কিন্তু আমাদের পরীক্ষায় বিচ্ছিন্ন উপাত্তের সারণী দেওয়া থাকে। তো আজকে আমরা একটু ব্যতিক্রম অঙ্ক দেখব। ক নাম্বারগুলো কি বেশ কিন্তু ব্যতিক্রম। যে ক বিভাগে যে আমি 1 নম্বরে যেটা দিয়েছি আর 2 নম্বরে যেটা দিয়েছি, এইরকম প্রশ্ন কিন্তু কোনো না কোনো বোর্ডে এবার আসতে পারে। যেহেতু তোমাদের কি টেস্ট পরীক্ষায় 26 ব্যাচের এসেছে, এই প্রশ্নগুলো বা টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো আবার বোর্ড পরীক্ষায় রিপিট হয় অনেক সময়। তো দেখো এইটাই, এই ছোট অক্ষরে এফকে দিয়ে বোঝাইলো ফ্রিকোয়েন্সি মানে কি গণসংখ্যা। হ্যাঁ, এই গণসংখ্যাকে বোঝায়। তাহলে f5 মানে 5 নম্বর শ্রেণী গণসংখ্যা, 1 2 3 4 5 নম্বর শ্রেণী গণসংখ্যা। আর হলো x কে আমরা কি দ্বারা প্রকাশ করি? x হচ্ছে কি মধ্যমান দ্বারা, মধ্যমানের কে আমরা xi x2 x3 x5 এভাবে প্রকাশ করি। তাহলে মধ্যমানকে আমরা প্রকাশ করি হলো x দ্বারা, আর গণসংখ্যাকে প্রকাশ করা হয় হলো ছোট অক্ষরের f দ্বারা। তাহলে এটা এসেছে ঝিনাইদহ বালিকা বিদ্যালয়ে টেস্ট পরীক্ষা এসেছে। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম প্রশ্ন কিন্তু কোনো বোর্ড পরীক্ষায় বা কোনো শিশু স্কুলেও আজও পর্যন্ত আসে না, এই জন্য তোমাদের কাছে এটা কঠিন মনে লাগতে পারে। তো আমি তোমাদের সহজ করার জন্য কিন্তু এই প্রশ্নটা দিয়েছি, যাতে তোমরা পরবর্তীতে কোনো পরীক্ষায় আসলে এটা করতে পারো। তাহলে বলছে 1 নম্বর আমরা সমাধান করি। এখানে আমরা লিখতে পারি, এখানে f5 সমান কত? f5 সমান কত? 1 2 3 4 5, এই 5 নম্বর শ্রেণীর গণসংখ্যা কত? 9। আর এখানে x5 সমান কত? x5 হচ্ছে 1 2 3 4 5, এই 5 নম্বর শ্রেণীর মধ্যমান। 5 নম্বর শ্রেণীর মধ্যমান আমরা কিভাবে নির্ণয় করব? আমরা জানি মধ্যমান নির্ণয় করতে হলে এই যে সর্বোচ্চ সীমা আর যোগ সর্বনিম্ন দিয়ে যোগ করে বাই করতে হবে। তাহলে সর্বোচ্চ মান কত রয়েছে? 45, যোগ এর সর্বনিম্ন মান রয়েছে কত? 50, হচ্ছে 95 কে 2 দ্বারা ভাগ করো, হবে না 47.5। তাহলে 47.5 x5 এর মান 47.5। আর এটা f2 সমান কত? f2 সমান মানে 2 নম্বর শ্রেণী গণসংখ্যা, 1 2, তাহলে 2 নম্বর গণসংখ্যা হচ্ছে 6। আর আসছে তারপরে এটা x2 মানে 2 নম্বর শ্রেণীর মধ্যমান। 2 নম্বর শ্রেণীর মধ্যমান আমরা কিভাবে নির্ণয় করব? মধ্যমান নির্ণয় করব এই যেখানে 35 রয়েছে, 35 যোগ এদিকে রয়েছে 30 যোগ 65 ভাগ হচ্ছে 2, 32.5। আমাদের x2 হচ্ছে সমান 32.5। দেখো আমরা কিন্তু প্রত্যেকটা মান পেয়ে গেছি। তাহলে আমরা এখানে অতএব দিয়ে লিখতে পারি না? হ্যাঁ, লিখতে পারি f5 x5 মাইনাস f2 ইনটু x2 সমান, আমরা যার যার মান সেই তাই মান বসাই দিতে পারি। তাহলে f5 এর মান হচ্ছে 9 গুণ এই যে x5 এর মান হচ্ছে 47.5 মাইনাস এই যে f2 এর মান হচ্ছে 6 গুণ এই যে x2 এর মান হচ্ছে 32.5। তো এটা গুণ করো তোমরা, এটা সহজে গুণ করা যায় না? হ্যাঁ, এটা সহজে তোমাদের কাছে ক্যালকুলেটর থাকবে, আশা করি তোমরা সহজে নির্ণয় করতে। 9 গুণ 47.5 হলো 427.5। এখানে কত হয়? এখানে হবে তোমার 6 গুণ
32.5 হচ্ছে 195। তাহলে 195 থেকে বাদ দিতে হবে কত? এই 427.5 থেকে 95 বাদ দিতে হবে। তাহলে বাদ যদি আমরা দিই, এই 427.5 বিয়োগ 195, তাহলে বাদ দিলে হয় আমাদের এখানে ফলটা আসবে 232.5। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমাদের এই ধরনের প্রশ্ন আসলে সরাসরি অ্যান্সার করতে পারবে। এখানে বলে লিখে নিবে, এখানে বলে লিখে নিবে বাম পাশে, বা আগে লিখতে পারো, লিখে তারপরে অতএব দিয়ে সমাধান করবে। আশা করি এই ধরনের প্রশ্ন তোমরা পারবে। তো তারপরে আমাদের 1 নম্বর কিন্তু শেষ হলো, 1 নম্বর অঙ্ক কিন্তু আমরা শেষ করলাম। 1 নম্বর অঙ্কটা আমরা মুছে দিতে পারি। এবার দেখো 2 নম্বর এসেছে বড় অক্ষরের এফ। বড় অক্ষরে এফ দ্বারা কি বোঝাই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। হ্যাঁ, বড় অক্ষরের এফ দিয়ে আমরা বোঝাই ক্রমযোজিত গণসংখ্যা, ক্লেটিভেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে এই বড় অক্ষর দ্বারা বোঝায় ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে F5 বলতে 5 নম্বর শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা। আমরা জানি ক্রমযোজিত গণসংখ্যা এর আগের শ্রেণীর সাথে পরপর যোগ করে করে বসাতে হয়। তাহলে এই যে এই শ্রেণী, প্রথম শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা 4, দ্বিতীয় শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা আসবে না, তাহলে 4 এর সাথে এই 6 যোগ করলে হবে 10। তারপরে তৃতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা আসবে না এই 3টা যোগ করে, তাহলে চতুর্থ শ্রেণীর গণসংখ্যা আসবে না এটা, তো পঞ্চম শ্রেণীর গণসংখ্যা এইভাবে আসবে না। আশা করি আমি অঙ্কটা করাই দিই, তাহলে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তাহলে এই আশা করি 1 নম্বর তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা সেম একই কায়দায় লিখবো, কিন্তু বড় অক্ষরের এফ দ্বারা আমরা বুঝবো ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এখানে লিখে নিব, এখানে F5 সমান কত? F5 সমান হচ্ছে 5 নম্বর শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, 1 2 3 4 5। তাহলে 5 নম্বর শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা পেতে হলে আমরা লিখতে হবে 4 যোগ 6 যোগ 8 যোগ 12 যোগ 9। বসালে আমরা কি 5 নম্বর শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা পেয়ে যাব। তখন যোগ বসাচ্ছি, তারপরে বসছে 5 নম্বর শ্রেণীর মধ্যমান। 5 নম্বর শ্রেণীর মধ্যমান X5। 5 নম্বর শ্রেণীর মধ্যমান আমরা কিছুক্ষণ আগেই নির্ণয় করলাম 47.5। তারপর আসছে এখানে F2, বড় অক্ষরের F2 দিয়েছে। তাহলে বড় অক্ষরের F, তাহলে বড় অক্ষরের F দ্বারা আমরা বুঝি কি? বড় অক্ষরে F দ্বারা আমরা বুঝি ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে F2 মানে 2 নম্বর শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা, 1 2। তাহলে এখানে 2 নম্বর শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা হবে আমাদের 4 যোগ 6 সমান হচ্ছে 10। আর 2 নম্বর শ্রেণী হচ্ছে মধ্যমান। তাহলে x2 সমান আমরা কিছুক্ষণ আগে করলাম 32.5। অতএব আমরা লিখতে পারি যে প্রশ্নটা আমাদের দিয়েছে F5 into x5 minus F2 into x2 আমরা নির্ণয় করব। তাহলে এটা আমরা যোগ করে নিব কত? ক্যালকুলেটর আশা করি তোমাদের সবার কাছে থাকবে, ক্যালকুলেটর দিয়ে তোমরা যোগ করবে। তাহলে এখানে যোগ করলে হচ্ছে 4 যোগ 6 যোগ 8 যোগ 12 যোগ হলো 9, তাহলে হচ্ছে এটা 39। এটা যোগ করলে হয় 39। তাহলে F5 এর মান হচ্ছে 39 গুণ 47.5 মাইনাস এখানে হচ্ছে F2 এর মান হচ্ছে 10 গুণ এখানে 32.5। এখানে চাইলে ব্র্যাকেট ইউজ করতে পারো। তাহলে এটা গুণ 39 গুণ কত করতে হবে? 47.5 করলে হয় 1852.5 বিয়োগ এখানে গুণ করলে হবে না 325 হবে না, তাও আমি তোমাদের গুণ করে বসাই। 10 গুণ 32.5 325। তাহলে 325 থেকে বা এই যে 1852.5 বিয়োগ হলো 325, বিয়োগ করলে হয় 1527.5। এটাই হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা এই ধরনের প্রশ্ন আসলে এই যে
এই ধরনের প্রশ্ন আসলে f5 ইন্টু x5 মাইনাস f2 ইন্টু x2 সমান নির্ণয় করো, তাহলে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা এইভাবে ক নম্বরে কিন্তু এবার যত কঠিন প্রশ্ন আসতে পারে, কারণ তোমাদের টার্গেট কিন্তু 2 সেট প্রশ্নই অ্যান্সার করা পরিসংখ্যান থেকে। এই জন্য কিন্তু প্রত্যেকটা টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের ভালোভাবে করে যেতে হবে। তাহলে এই যে 2 নম্বর যে ম্যাথটা দেখালাম বা 1 নম্বর যে ম্যাথটা দেখালাম, এইগুলো কিন্তু তোমার ক নম্বরে আসতে পারে বা সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। এবার আমরা আসবো আমাদের মূল প্রশ্নে। এটা কি দেওয়া রয়েছে? অবিচ্ছিন্ন উপাত্তের সারণী দেওয়া রয়েছে। এখান থেকে আমরা গণসংখ্যার বহুভুজ আঁকবো এবং অজিব্রাইক আঁকবো। দেখো আমরা খুব সোজাভাবে আঁকবো ইনশাআল্লাহ। আমি একটু সারণীটা তৈরি করে নিলাম। সারণীটা আমরা তৈরি করেছি। আমরা 3 নম্বরের প্রশ্ন দেখছিলাম যে বলছিল গণসংখ্যার আর বহুভুজ নির্ণয় করো বর্ণনা সহ। কি বলছিল? গণসংখ্যার বহুভুজ নির্ণয় করো বর্ণনা সহ। তো গণসংখ্যার বহুভুজ নির্ণয় করতে হলে কিন্তু শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যার বহুভুজ নির্ণয় করতে বলেছে। গণসংখ্যা তো অবশ্যই লাগবে, আর এর সাথে লাগবে আমাদের মধ্যমান বা xi এর মানটা লাগে। তাহলে মধ্যমান বা xi এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব? মধ্যমান বা xi এর মান আমরা নির্ণয় করব এই শ্রেণী মানে শ্রেণী ব্যবধানে এলো এই দুটো যোগ করতে হবে। তাহলে 25 যোগ হচ্ছে 30, 25 যোগ 30 করব, ভাগ করব কত দিয়ে? 2 দ্বারা ভাগ, তাহলে 27.5। এখানে হবে 27.5। আর এই যে কত ব্যবধানে সাজানো, এবং কত ব্যবধানে সাজানো এটা দেখো 5 ব্যবধানে সাজানো। তাহলে এর সাথে সাথে 5 করে যোগ করে দিবে, তাহলে হচ্ছে 32.5। তাহলে এর সাথে আবার 5 যোগ করবে, তাহলে হচ্ছে এর সাথে 5 যোগ করবে 32.5। তাহলে 32.5 এর সাথে আবার 5 যোগ করে বসালে আমাদের হয় যোগ 5, আমাদের হবে 37.5। তাহলে 37 পয়েন্টের সাথে 5 যোগ করে বসাও 42.5। তাহলে 42 পয়েন্টের সাথে 5 যোগ করো হবে 47.5। 47.5 এর সাথে 5 যোগ করে বসাও 52.5। 52 পয়েন্টের সাথে 5 যোগ করে বসাও 57.5। তো গণসংখ্যার বহুভুজ আঁকার ক্ষেত্রে তোমাদের মূল বই থেকে দেখো বলেছে যে মধ্যমান, বলছে যে প্রথম শ্রেণী পূর্ব শ্রেণীর মধ্যমান, মানে এই শ্রেণী পূর্ব শ্রেণীর মধ্যমান এবং পরবর্তী শ্রেণীর মধ্যমান, মানে এই সেই শ্রেণীর মধ্যমান আমাদের নির্ণয় করে নিতে হবে, কারণ আমাদের এটা লাগবে। তাহলে এই যে এই 27 এর আগের শ্রেণীর মধ্যমান কত? যদি 27 আগের শ্রেণী থাকতো, তাহলে 27 থেকে আমরা 27.5 থেকে যত ব্যবধানে সাজানো ওই তত ব্যবধানে আমরা বিয়োগ করে দেব। তাহলে 27.5 এটা 5 ব্যবধানে সাজানো, 5 বিয়োগ করলে এখানে 22.5 হয়। এর আগের শ্রেণী 22.5 হয়। আর এই পরের শ্রেণী কত হবে? এর পরের শ্রেণী দেখো, পরের শ্রেণী হবে না যে 62.5 হবে না, তাহলে সেই শ্রেণীতে কত আছে? 57.5। 57.5 যোগ পরের শ্রেণী কত যোগ করতে হবে? 5 তাহলে 62.5 হয়। এটা কিন্তু আমি বলছি না, এটা তোমাদের বইয়ে আছে, হ্যাঁ, 338 পেজের শেষে আছে। গণসংখ্যার বহুভুজ আঁকতে গেলে কি মধ্যকমানটা কি আগের শ্রেণীর মধ্যমানটাও লাগে এবং পরের শ্রেণীর মধ্যমানটাও লাগে। আগের শ্রেণীর মধ্যমানও লাগে, পরের শ্রেণীর মধ্যমানও লাগে। তো আমাদেরকে এটা 62.5 হবে। তো আশা করি আমরা বুঝতে পারছি। তারপরে এই যে আমাদের একটা গ্রাফ আমরা এঁকে রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এটা হচ্ছে মূল বিন্দু, এটা মূল বিন্দু, এখানে ফোঁটা দিয়ে দেবে। আমি তোমাদের সুবিধার্থে আগে থেকে এটা গ্রাফটা এঁকে রাখছি, আশা করি তোমাদের কাছেও গ্রাফ পেজ আছে। তাহলে আমাদের এই নিচে যেটা থাকে ভূমির সাথে এটা x অক্ষ, এখানে বড় করে x দিবে, আর উপর পাশ যেটা থাকে এটা হচ্ছে y অক্ষ, এটা বড় অক্ষরের y দিবে। তাহলে এই নিচেই আমরা কি নেব? গণসংখ্যার বহুভুজ আঁকতে হলে x অক্ষ বরাবর নিতে হলো মধ্যমান এবং y অক্ষ বরাবর নিতে হয় গণসংখ্যা। তাহলে মধ্যমান এই যে এখান থেকে আমরা শুরু করব, এখানে আমরা বিন্দু দিয়ে দেব, এখানে বিন্দু দিয়ে নেব। তাহলে মধ্যমান আমরা এর আগের শ্রেণীর মধ্যমান দিয়ে শুরু করব। তাহলে 22.5 এখানে লিখব 22.5, এই ঘরে লিখব আমরা 27.5, এই ঘরে লিখব আমরা
32.5 এইভাবে লিখবো আমরা। তারপরে লিখবো 37.5, তারপর আসছে আমাদের 42.5, তারপর আসছে আমাদের 47.5, এবং এই ঘরে আসছে আমাদের 52.5, তারপরে এই ঘরে আসছে আমাদের 52.5, তারপরে 57.5, এই ঘরে আসছে আমাদের 62.5। আমাদের নেওয়া হয়ে গেল মধ্যমান, কিন্তু আমরা নিয়ে ফেলেছি। তাহলে এই সাথে এদিকে আমরা কি নিচ্ছি, মধ্যমান, আর এদিকে নিব গণসংখ্যা। গণসংখ্যা সর্বোচ্চ কত আছে দেখো, 12 পর্যন্ত আছে। তাহলে আমরা এখানে 5 নিতে পারি, 5, এটা নিলাম হলো 10, এখানে নিলাম 15, 5 ঘর করে আমরা বাড়াই দিলাম। তাহলে আমাদের এদিক নিচে আমরা কি তীর চিহ্ন দিয়ে তোমরা দেখাবা, এখানে গণসংখ্যা লিখে নিবে, গণসংখ্যা, এটা মধ্যমান। তাহলে আমাদের এই যে এটা 22.5 আমাদের কত ঘর উঠবে, 22.5 তো নেই এখানে, এখানে 0 ঘরে থাকবে, 0 ঘরে থাকবে। আর এই 0 থেকে 22.5 বোঝানোর জন্য আমাদের ছেদ চিহ্ন দিতে হবে, ছেদ চিহ্ন দিয়ে দিলাম। আর শোন, এটা এখানে 22.5 আমাদের 0 ঘর উঠলো। তারপরে 27.5 আমাদের কয় ঘর উঠবে, 27.5 4 ঘর, এই দেখো এটা 4 ঘর। তাহলে আনুমানিক এখানে ধরলাম এটা 4। তারপরে আমাদের 32.5 এ 6 ঘর উঠবে, 32.5 এ 6 ঘর উঠবে। তারপরে 37.5 এ আমাদের 8 ঘর উঠবে, 37.5 এ আনুমানিক এখানে ধরলাম 8 ঘর। তারপরে 42.5 এ আমাদের 12 ঘর, 42.5 এ 12 ঘর উঠবে। আর 47.5 এ আমাদের 9 ঘর উঠবে, 47.5 এ 9 ঘর। তারপরে 52.5 এ 7 ঘর, 52.5 এ 7 ঘর। তারপরে 57.5 এ 4 ঘর, 57.5 এ কয় ঘর, 57.5 এ 4 ঘর। আর 62.5 তো নেই, এটা শূন্য বিন্দুতে আমরা মিলাই দেওয়ার জন্যই কিন্তু নেওয়া হয়ে লেখা আছে। তাহলে এই যে এখান থেকে আমরা যোগ করে দেব, এই যে এখান থেকে এটা দিলাম, এই যে বিন্দুগুলো আমরা স্কেল দিয়ে সুন্দর করে যোগ করব, যেখানে যেখানে বিন্দু দিয়েছি। হ্যাঁ, এটাই হয়ে গেল কিন্তু আমাদের গণসংখ্যার বহুভুজ। আশা করি তোমাদের গণসংখ্যার বহুভুজ আর ভুল হবে না, খুব সুন্দরভাবে গণসংখ্যার বহুভুজ আঁকতে পারবে। তো এবার আমরা দেখব যে আমাদের 4 নম্বর প্রশ্ন ছিল অলজিভ রেখা অঙ্কন করো। তো অলজিভ রেখা অঙ্কন করতে হলে কিন্তু আমাদের ক্রমজোড়িত গণসংখ্যার সারণী তৈরি করে নিতে হয়। তাহলে আমরা ক্রমজোড়িত গণসংখ্যার সারণীটা তৈরি করব, আর আমাদের লাগে অবিচ্ছিন্ন উপাত্তের সারণী। কিন্তু এই সারণীটা দেওয়াই আছে অবিচ্ছিন্ন উপাত্তের সারণী, কিন্তু দেওয়া থাকলেও এটা আমরা কিন্তু লিখে নিই, এখানে বলে দিয়েছে খালি শ্রেণী ব্যাপ্তি, লেখার ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম হতে পারে। এই জন্য তোমরা চাইলে এই যে এই শ্রেণী ব্যাপ্তিও ব্যবহার করতে পারো। আমি বলবো যে গণসংখ্যা অবিচ্ছিন্ন শ্রেণী বলে একটা লিখে নিবে, অবিচ্ছিন্ন শ্রেণী বলে একটা লিখে নিবে। আমাদের অজীব রেখা আঁকতে হলে কি করতে হয়, আমাদের অজীব রেখা আঁকতে হলে হলো অবিচ্ছিন্ন উপাত্তের সারণী লিখতে হয়। তো এটা দেওয়া আছে কিন্তু অবিচ্ছিন্ন উপাত্তের সারণী, তবে এখানে লেখা আছে শ্রেণী ব্যাপ্তি। এই জন্য আমরা আলাদা করে একটা ঘর কেটে অবিচ্ছিন্ন শ্রেণী বলে লিখে নিব, এই মানগুলো হবে। আর তার সাথে লাগবে আমাদের ক্রমজিত গণসংখ্যা। তো এই জায়গায় আমরা অবিচ্ছিন্ন শ্রেণী, অবিচ্ছিন্ন শ্রেণী, এটা কিন্তু অবিচ্ছিন্নতাই আছে, যেটা যেটা রয়েছে সেটা সেটাই বসাই দাও। এটার পরিবর্তন করা প্রশ্ন আসছে না। তাহলে 35.5 40 হলো বা 45 থেকে হলো 50 55 থেকে হচ্ছে 55 থেকে হচ্ছে 60। আর এটা লিখবো ক্রমজোড়িত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। কিছুক্ষণ আগে ক্রমযোজিত গণসংখ্যা, এই গণসংখ্যাকে প্রথম ঘরে 4, এই 4 এর সাথে আবার এই 6 পরে শ্রেণী যোগ করতে হয় 10, 10 এর সাথে আবার 8 যোগ করা হয় 18, 18 এর সাথে 12 যোগ করা হয় কত, 30,
30-এর সাথে 9 যোগ করো 39, 39-এর সাথে 6 যোগ করো 46, 46-এর সাথে 4 যোগ করো হবে 50। তো আমাদের কি অজীব রেখার জন্য সারণী তৈরি করা হয়ে গেল। তো একটু দেখা এটা লেখা বর্ণনা করা হয়েছিল না, আমাদের বর্ণনা করা হয়েছিল না। এটা এই সারণী তৈরি করার আগে আমাদের লিখতে হতো, মিস্টেক করছি ওইটা, যে বর্ণনা করতে হলে এটা তৈরি করার আগে এটা দেওয়ার আগে এই যে সারণী ছিল না ওই নিচে লিখতে হতো x অক্ষ বরাবর, প্রথমে নিচে x অক্ষ বরাবর কি নিচে ছিল মধ্যমান এবং y অক্ষ বরাবর কি নিছি গণসংখ্যা, নিয়ে গণসংখ্যা বহুভুজ নিম্নরূপ। এই লাইনটা আগে লেখার প্রয়োজন ছিল, যে বলছিল না বলছিল গণসংখ্যার বহুভুজ আঁকো এবং বর্ণনা সহ। তাহলে এই সারণী যেটা তৈরি করছিলাম ওর নিচে লিখবে x অক্ষ বরাবর মধ্যমান এবং y অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে গণসংখ্যার বহুভুজ নিম্নরূপ। এবার আমরা অজীব রেখা যেহেতু আঁকবো, তাহলে অজীব রেখা আঁকতে হলে আমরা x অক্ষ বরাবর কি নিব, x অক্ষ বরাবর নিব আমরা অবিচ্ছিন্ন শ্রেণী। আমরা এই সারণী নিচে লিখব x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী এবং y অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা নিম্নরূপ দিয়ে ডট দিবে, নিয়ে অজীব রেখা নিম্নরূপ, মানে এই অজীব রেখা আমরা এখন আঁকবো। তাহলে অজীব রেখা আঁকতে হলে আমাদের কি করতে হবে, এই y অক্ষ বরাবর নিতে হবে ক্রমযোজিত গণসংখ্যা এবং x অক্ষ বরাবর আমাদের নিতে হবে অবিচ্ছিন্ন শ্রেণী। অবিচ্ছিন্ন শ্রেণী আমরা কিভাবে নিব, এই যে এইভাবে নিব, এইভাবে উল্টো এল আকারে। তাহলে এখানে 25, তারপর আসছে 30, তারপরে হচ্ছে 35, তারপরে 40, তারপরে 45, তারপরে 50, তারপরে 55, তারপরে আসছে 60। আর এদিকে যাবে কি ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এদিকে নিচে আমরা তীর চিহ্ন দিয়ে বোঝাই দিব অবিচ্ছিন্ন শ্রেণী। আর এইদিকে নিব আমরা 10 ঘর করে নিব, যেহেতু 50 ঘর পর্যন্ত নিতে হবে সর্বোচ্চ। তাহলে 10, 20, 30, 40, 50 পর্যন্ত আমরা চলে গেলাম। তো এদিকে আমরা নিচে কি ক্রমযোজিত গণসংখ্যা, আমরা লিখে দেব ক্রমযোজিত গণসংখ্যা। এইদিকে ক্রমযোজিত গণসংখ্যা, এদিকে অবিচ্ছিন্ন শ্রেণী। তাহলে আমাদের 25.5 0 থেকে 25.5 কে বোঝানোর জন্য আমরা এই ছেদ চিহ্ন দিব। তারপরে এই যে এখানে 0 থেকে 25 দেখো কি কোনো ক্রমযোজিত গণসংখ্যা নেই। আর 30-এর ঘরে কত আছে, 4 ঘর উঠবে। আশা করি 30-এর ঘরে 4 এখানে থাকবে 4, এই যে জায়গায়। তারপর আসছে 35-এর ঘরে 10, 35-এর ঘরে হবে 10 ঘর। তাহলে এই যে এখান থেকে এখানে গেল। তারপর আছে 40-এর ঘরে উঠবে আমাদের 18, আশা করি 18 এই জায়গায় হবে, এই জায়গায় গেল। তারপরে 45-এর ঘরে 30 ঘর উঠবে, 45 ঘরে 30 ঘর উঠবে, এই জায়গায় একবারে দাগ টেনে দিলাম। তারপরে 50-এর ঘরে উঠছে আমাদের 39, 50-এর ঘরে আমাদের উঠবে 39, মানে এই জায়গায় দিয়ে দিলাম।
তারপর আসছে 55 ঘরে আমাদের উঠছে, এই যে 55 ঘরে আমাদের 46, 55 ঘরে আমাদের উঠবে 46। আশা করি 46টা এই জায়গায় হবে 46। তারপরে 60-এর ঘর উঠবে আমাদের 50, 60-এর ঘরে আমাদের উঠছে 50। তারপরে এটা হচ্ছে কি আমাদের হয়ে গেল অজীব রেখা, এটা হয়ে গেল আমাদের অজীব রেখা। এটা হয়ে গেল আমাদের অজীব। আশা করি তোমাদের গণসংখ্যার বহুভুজ এবং অজীব রেখা নিয়ে কোনো সমস্যা হবে না আজকের এই ক্লাসটি দেখার পরে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এডুকেশনের সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।